রবীন্দ্রনাথ সম্বন্ধে দুই একটি কথা বলবার সাধ যে আমার হয় না তাও নয়। অবশ্য তাঁর কাব্য, নাট্য কিংবা জীবন দর্শন সম্বন্ধে নয়, অতখানি কাণ্ডজ্ঞান বা কমন সেন্স আমার আছে। আমার বলতে ইচ্ছে করে সেই জিনিস, ইংরেজিতে যাকে বলে লাইটার সাইড। এই যেমন মনে করুন, তিনি গল্পগুজব করতে ভালোবাসতেন কিনা, প্রিয়জনের সঙ্গে হাস্য পরিহাস করতেন কিনা। নমস্কার, তাপসের কথকতায় আপনাদের সকলকে স্বাগত। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ তাপসের কথকতায় আমি পড়ব সৈয়দ মুজতবা আলীর লেখা রবীন্দ্র স্মৃতিকথামূলক একটি রচনা, যার শিরোনাম রবি পুরাণ। যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে চ্যানেলের সঙ্গে থাকবেন। শুরু করছি আজকের তাপসের কথকতা, রবি পুরাণ। রবীন্দ্রনাথের জন্মদিনে প্রচুর বক্তৃতা, প্রচুরতর প্রবন্ধ এবং অল্পবিস্তর বেতার কার্যকলাপের ব্যবস্থা এদেশের জ্ঞানীগুণীরা করে থাকেন। সেই অবসরে কেউ কেউ আমাকেও স্মরণ করেন। আপাতদৃষ্টিতে মনে হওয়া অস্বাভাবিক নয় যে এঁরা আমার কল্যাণ কামনা করেন। সরলজনের পক্ষে অনুমান করা অসম্ভব নয় যে এই করে হয়তো দেশে আমার নামটা কিঞ্চিৎ ছড়িয়ে পড়বে। কিন্তু আসলে যারা আমাকে স্মরণ করেন তাঁরা আমার প্রাণের বৈরী। এঁরা আমাকে সর্বজন সমক্ষে দাঁড় করিয়ে দিয়ে বলতে চান, দেখো এ লোকটা কত বড় গণ্ডমূর্খ, কবিগুরুর সংস্পর্শে এসেও এর কিছু হলো না। সাধে কি আর তুলসীদাস রামচরিতমানসে বলেছেন, মূরখ হৃদয়ে নচেত যদপি মিলয়ে গুরু বিরিঞ্চি শত, শত ব্রহ্মা গুরুপদ নিলেও মূর্খের হৃদয়ে চেতনা হয় না। আমি মূর্খ হতে পারি, কিন্তু এতখানি মূর্খ নই যে তাঁদের দুষ্টু বুদ্ধিজাত নষ্টামির চিন্তা ধরতে পারবো না। তাই ওই সময়টায় আমি গা ঢাকা দিয়ে থাকি। নিতান্ত কারো সঙ্গে দেখা হলে বলি, এনজাইনা থ্রম্বোসিস হয়েছে। এনজাইনা পিক্টোরিস কিংবা করোনারি থ্রম্বোসিসের যে কোনো একটা নাম শুনলেই সুস্থ মানুষের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম করে। আমার ওই দ্বন্দ্ব সমাস শুনে আমাকে তখন আর কেউ বড় একটা ঘাঁটায় না। অথচ রবীন্দ্রনাথ সম্বন্ধে দুই একটি কথা বলবার সাধ যে আমার হয় না তাও নয়। অবশ্য তাঁর কাব্য, নাট্য কিংবা জীবন দর্শন সম্বন্ধে নয়, অতখানি কাণ্ডজ্ঞান বা কমন সেন্স আমার আছে। আমার বলতে ইচ্ছে করে সেই জিনিস, ইংরেজিতে যাকে বলে লাইটার সাইড। এই যেমন মনে করুন, তিনি গল্পগুজব করতে ভালোবাসতেন কিনা, প্রিয়জনের সঙ্গে হাস্য পরিহাস করতেন কিনা, ডাইনিং রুমে বসে চেয়ার টেবিলে ছুরি কাঁটা দিয়ে ছিমছাম ভাবে সাহেবি কায়দায় খেতেন, না রান্নাঘরের বারান্দায় হাপুর হুপুর শব্দে মাদ্রাজি স্টাইলে পাড়া সচকিত করে পর্বটি সমাধান করে সর্বশেষে কাবুলি কায়দায় ঘোঁত ঘোঁত করে ঢেকুর তুলতে তুলতে বাঙালি কায়দায় চটি ফটফটিয়ে খড়কের সন্ধানে বেরোতেন। কেউ তাঁকে প্রেমপত্র লিখলে তিনি কি করতেন, কিংবা দিঘি শ্রীরামপুর ২ নম্বর বাইলেন তাদের কম্বল বিতরণী সভায় তাঁকে প্রধান অতিথি করার জন্য ঝুলোঝুলি লাগালে তিনি সেটা এড়াবার জন্য কোন পন্থা অবলম্বন করতেন, কিংবা কেউ টাকা ধার চাইলে। ভালোই হলো, টাকা ধারের কথায় মনে পড়ল, দেহেলির ওপরে থাকতেন তিনি, নিচের তলায় তাঁর নাতি দীনেন্দ্রনাথ ঠাকুর ওরফে দীনুবাবু। তাঁরই বারান্দায় বসে আশকথা পাশকথা নানা কথা হচ্ছে। হতে হতে টাকা ধার নেওয়ার কথা উঠল। হঠাৎ রবীন্দ্রনাথ বললেন, বুঝলি দিনু, আমার কাছ থেকে একবার একজন লোক 10 টাকা ধার নিয়ে গদ গদ কণ্ঠে বললে, আপনার কাছে আমি চির ঋণী হয়ে রইলুম। সভায় যাঁরা ছিলেন তারা পয়েন্টটা ঠিক কি বুঝতে না পেরে চুপ করে রইলেন। আফটার অল, গুরুদেবের পক্ষেও কালে কস্মিনে কাঁচা রসিকতা করা অসম্ভব নাও হতে পারে। খানিকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে গুরুদেব বললেন, লোকটার শত দোষ থাকলেও একটা গুণ ছিল, লোকটা সত্যভাষী।
কথা ঠিক রেখেছিল, চির ঋণী হয়েই রইল। শ্রীযুক্ত বিধুশেখর শাস্ত্রী, নেপালচন্দ্র রায় ইত্যাদি মুরব্বীরা অট্টহাস্য করেছিলেন। আমরা অর্থাৎ চ্যাংড়ারা থামের আড়ালে ফিক ফিক করেছিল। এই গল্পটি আমি একাধিক লোকের মারফত পরেও শুনেছি। হয়তো তিনি গল্পটি একাধিক সভা মজলিসে বলেছেন, এবং গল্পটি আদৌ তাঁর নিজের বানানো না অন্যের কাছ থেকে নেওয়া সে কথাও হলফ করে বলতে পারবো না। কারণ কাব্যানুশাসনের টিকা লিখতে গিয়ে আলংকারিক হেমচন্দ্র বলেছেন, নাস্তো চৌরহ কবিজনঃ, নাস্তো চৌরহ বণিক জনঃ। অর্থাৎ বড় বিদ্যাটি বিলক্ষণ রপ্ত আছে শ্যাকরার এবং কবি মাত্রেই। তা হোক, মহাকবি হাইনরিশ হাইনে তাতে কণামাত্র আপত্তি না তুলে বলেছেন, যারা কবির রচনাতে নির্ভেজাল অরিজিনালিটি খোঁজে তারা চিবক মাকড়ের জাল। কারণ একমাত্র মাকড়ই তার জালটি তৈরি করে আপন পেটের মাল দিয়ে, ১৬ আনা অরিজিনাল। আমি কিন্তু খেতে ভালোবাসি মধু, যদিও বেশ ভালোভাবেই জানি মধু ভাণ্ডের প্রতিটি ফোঁটা ফুলের কাছ থেকে চোরাই করা মাল। কিন্তু রবীন্দ্রনাথ সম্বন্ধে প্রচলিত গল্পের ভিতর আমার সবচেয়ে ভালো লাগে গুরুদেব ভাণ্ডারে কাহিনী। অবশ্য আমার মনে হয় গল্পটির নাম ভাণ্ডারে গুরুদেব কাহিনী দিলে ভালো হয়, কারণ কাহিনীটি সম্পূর্ণ নির্ভর করছে ভাণ্ডারের একটি সৎকর্মের উপর। তুলনা দিয়ে বলতে পারি, অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু যখন তাঁর বৈজ্ঞানিক আবিষ্কার জগজ্জন সম্মুখে প্রকাশ করলেন, তখন কালা আদমির কেরদানি বরদাস্ত না করতে পেরে ইংরেজ আবিষ্কারটার নামকরণ করলে আইনস্টাইন বোস থিওরি। স্বয়ং আইনস্টাইন নাকি তখন প্রতিবাদ জানিয়ে বলেছিলেন ওটার নাম হবে শুধুমাত্র বোস থিওরি, নয় হবে বোস আইনস্টাইন থিওরি। এসব অবশ্য আমার শোনা কথা, ভুল হলে পুজোর বাজারের বিলাস বলে ধরে নেবেন। রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তাধারা ইংরেজ পছন্দ করত না বলে শান্তিনিকেতন আশ্রমটিকে নষ্ট করার জন্য ইংরেজ একটি সূক্ষ্ম গুজব বাজারে ছড়ায়। শান্তিনিকেতনের স্কুল আসলে রিফর্মেটরি, অন্তত এই আমার বিশ্বাস। খুব সম্ভব তারই ফলে আশ্রমে মারাঠি ছেলে ভাণ্ডারের উদয়। স্কুলের মধ্য বিভাগে বীথিকা ঘরে ভাণ্ডারের সিট পেল। এই ঘরটি এখন আর নেই, তবে ভিতটি স্পষ্ট দেখতে পাওয়া যায়। তারই সম্মুখ দিয়ে গেছে শালবীথি, তারই এক প্রান্তে লাইব্রেরি, অন্য প্রান্তে দেহেলি। গুরুদেব তখন থাকতেন দেহেলিতে। দেহেলি থেকে বেরিয়ে শালবীথি হয়ে গুরুদেব চলেছেন লাইব্রেরির দিকে। পরনে লম্বা জোব্বা, মাথায় কালো টুপি। ভাণ্ডারে দেখা মাত্রই ছুটল তাঁর দিকে। আর সব ছেলেরা অবাক। ছোকরা আশ্রমে এসেছে ১০ মিনিট হয় কি না হয়, এরই মধ্যে কাউকে কিছু ভালো মন্দ না শুধিয়ে ছুটল গুরুদেবের দিকে। আড়াল থেকে সবাই দেখল ভাণ্ডারে গুরুদেবকে কি যেন একটা বললে। গুরুদেব মৃদু হাস্য করলেন, মনে হলো যেন অল্প অল্প আপত্তি জানাচ্ছেন, ভাণ্ডারে চাপ দিচ্ছেন। শেষটায় ভাণ্ডারে গুরুদেবের হাতে কি একটা গুঁজে দিলে। গুরুদেব আবার মৃদু হাস্য করে জোব্বার নিচে হাত চালিয়ে ভেতরের জেবে সেটি রেখে দিলেন। ভাণ্ডারে একগাল হেসে ডরমিটরিতে ফিরে এলো। প্রণাম না, নমস্কার পর্যন্ত না। সবাই শুধালো, গুরুদেবকে কি দিলি? ভাণ্ডারে তার মারাঠি হিন্দিতে বললে, গুরুদেব কাউন? वो तो दरवेश है। पुलिस की रे, वो तो गुरुदेव है। कहा गुरुदेव गुरुदेव करता है, हम उसको एक अठन्नी दिया। বলে কি, মাথা খারাপ না বদ্ধ পাগল, গুরুদেবকে আধুলি দিয়েছে। জিজ্ঞেসবাদ করে জানা গেল দেশ ছাড়ার সময় ভাণ্ডারের ঠাকুরমা তাকে নাকি উপদেশ দিয়েছেন সন্ন্যাসী দরবেশকে দান দক্ষিণা করতে। ভাণ্ডারে তাঁরই কথা মতো দরবেশকে একটি আধুলি দিয়েছে। তবে হ্যাঁ, দরবেশ বাবাজি প্রথমটা একটু আপত্তি জানিয়েছিল বটে, কিন্তু ভাণ্ডারে চালাক ছেলে, সহজে দমে না। চালাকি নয় বাবা, একটি পুরি অঠান্নি। ৪০ বছরের কথা, আঠান্নি সামান্য পয়সা, একথা কেউ বলেনি। কিন্তু ভাণ্ডারেকে এটা কিছুতেই বোঝানো গেল না যে তার দানের পাত্র দরবেশ নয়, স্বয়ং গুরুদেব। ভাণ্ডারের ভুল ভাঙতে কতদিন লেগেছিল আশ্রম পুরাণ এ বিষয়ে নীরব, কিন্তু সেটা এ স্থলে অবান্তর। ইতিমধ্যে ভাণ্ডারে তার স্বরূপ প্রকাশ করছে। ছেলেরা অস্থির, মাস্টাররা জ্বালাতন, চতুর্দিকে পরিত্রাহী আর্ত রব। হেডমাস্টার জগদানন্দবাবু এককালে রবীন্দ্রনাথের জমিদারি সেরেস্তায় কাজ করেছিলেন। লেঠেল ঠেঙানো ছিল তার প্রধান কর্ম।
তিনি পর্যন্ত এই দুঁদে ছেলের সামনে হার মেনে গুরুদেবকে জানালেন। আশ্রম স্মৃতি বলেন, গুরুদেব ভান্ডারেকে ডেকে পাঠিয়ে বললেন, হ্যাঁ রে ভান্ডারে, এ কি কথা শুনি? ভান্ডারে চুপ। গুরুদেব নাকি কাতর নয়নে বললেন, হ্যাঁ রে ভান্ডারে, শেষ পর্যন্ত তুই এসব আরম্ভ করলি? তোর মতো ভালো ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি। আর তুই এখন আরম্ভ করলি এমন সব জিনিস যার জন্যে সকলের সামনে আমাকে মাথা নিচু করতে হচ্ছে। মনে আছে তুই যখন প্রথম এলি তখন কিরকম ভালো ছেলে ছিলি? মনে নেই? তুই দান খয়রাত পর্যন্ত করতিস। আমাকে পর্যন্ত তুই একটি পুরো আধুলি দিয়েছিলি। আজ পর্যন্ত কত ছাত্র এলো গেল, কেউ আমাকে একটি পয়সা পর্যন্ত দেয়নি। সেই আধুলিটি আমি কত যত্নে তুলে রেখেছি, দেখবি? তার ২-১ বৎসর পর আমি শান্তিনিকেতনে আসি। মারাঠি সঙ্গীতজ্ঞ স্বর্গীয় ভীমরাও শাস্ত্রী তখন সকালবেলার বৈতালিক লিড করতেন। তার কিছুদিন পর শ্রীযুক্ত অনাদি দস্তিদার, তারপর ভান্ডারে। ৪০ বছর হয়ে গিয়েছে, এখনো যেন দেখতে পাই ছোকরা ভান্ডারে বৈতালিক গাইছে। এদিন আজি কোন ঘরে গো, খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা, সফল হলো কার।